আগে চোখ নামিয়েছে, কিন্তু তীব্র থেমে থাকলো না। অনিশ্চিত কণ্ঠে আঙুল উঁচিয়ে বলল, তুই নাহিদের গার্লফ্রেন্ড না? মিথিলা চমকে উঠল, থমকে গেল, চাইল হতবম্ব গোলাকার চোখে। স্বামী, বাবার সাথে এত মানুষ, এদের মধ্যে গুন্ডাটা বেফাস কিছু বললে না শেষ। হা করার আগে তীব্র শব্দ করে হেসে ফেলল। হাসিটায় মস্তিষ্ক সহ কেঁপে উঠল মিথিলার। তাকে বিমূঢ় করে দিয়ে তীব্র উঁচু কণ্ঠে বলল, পুষ্পিতাকে আমি চিনতাম না, আগে কখনো দেখিও নি। তবে ওর সাথে যা হয়েছে তার জন্য দায়ী এই মেয়েটা, মিথিলা। সকলে বিক্ষিপ্ত। শশব্যস্ত চাউনিগুলো এসে নিক্ষেপ হলো তীব্র তর্জনের উপর। নিশানায় থাকা মিথিলার মুখ তত্র ফ্যাকাশে হয়ে আসে, বক্ষস্পন্দন রুদ্ধ ওখানেই। পলাশ আর্তনাদ করে বলল, মিরাজ বলল, যা তা না, এই মিথিলা একটা চূড়ান্ত লোভী মেয়ে। আমাদের বন্ধু নাইদের সাথে দীর্ঘদিন প্রেম করে টাকা পয়সা দামি দামি গিফট হাতিয়েছে। এই যে এই এলাকায় এসেছিল ওর কাছাকাছি থাকবে বলে, কিন্তু যে নাইদের তাকে ভালো ঘর দিয়ে সম্বন্ধ এলো, অমনি ওর সাথে ব্রেকআপ। ওদিকে আমাদের বন্ধু এর জন্য কেঁদে কেটে মরছিল। তাই আমরা চাইছিলাম একে তুলে নিয়ে নাইদের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত পুষ্পিতা মেয়েটাকে ভুলে নিয়ে গিয়েছিল। আর যখন বুঝলাম তখন ফেরতও পাঠিয়েছি, তাও একবারে অক্ষত অবস্থায়। অক্ষত মানে তোরা যা ভাবছিস তাই। যে হারামজাদা এর মধ্যে দ্বিতীয় মানে বের করবি সেটাকে সেখানেই পুঁতে ফেলবো আমি। তোদের যা বলার হয় এই গোল্ড ডিগারটাকে বল, কিন্তু ওই মেয়ের দোষ, ওকে না। তীব্র কথায় খসিদুলের পৃথিবী তুলে ওঠে। স্তব্ধ লোচনে মেয়ের পানি চাইলেন। মিথিলার চিবুক তখন গলায়, কোণঠায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা। পলাশ উন্মায় থরথর করে উঠল। ওর কোরই চেপে নিজের দিকে ফিরিয়ে বলল, মিথিলা সজল চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে সাফাই দিতে বলল, আমার কথাটা শুনো। তীব্র কানের মধ্যে কনিষ্ঠ আঙুল ছাড়ে, অনীহ গলায় বন্ধুদের বলে, এখানে এখন নাটক চলবে, আমাদের কাজ নেই, চল। তারপর বাকিদের দিকে চেয়ে শুধালো, আর কেউ কিছু বলবি? মামুন শাহ মাথা নাড়লেন সবার আগে। তীব্র সাঙ্গপাঙ্গ সমেত পা বাড়ালো, হঠাৎ দাঁড়িয়ে ফিরে চাইল, আঙুল উঁচিয়ে তর্জন দিল, কসম আল্লাহর, আর একবার যদি আমার কানে যায় আমাকে জড়িয়ে ওই মেয়েকে কেউ কিচ্ছু বলেছিস, সেটা ঠোঁট কেটে উল্টো করে ঝুলিয়ে রাখবো আমি। ভীত মানুষগুলোকে পেছনে ফেলে হনহনে কদমে বাড়ির আঙিনা ছাড়ল তীব্র। সে যেতেই এতক্ষণে শান্ত থাকা পরিবেশ মুহূর্তে সবর হয়ে উঠল। চাপা গুঞ্জন ঝমঝমিয়ে বাজল গীত বিতানের ন্যায়। সবার বক্র চাউনি ক্রমে ক্রমে মিথিলাতে বর্তালো। কানাঘুষে চলল সেদিনের মতন। ডলি বনহিতে ঘি ঢেলে বললেন, এর মানে আপনার মেয়ে এসবের মূলে? ছি ছি, কি লোভ, কি লোভ! এক ছেলের থেকে টাকা পয়সা হাতিয়ে আরেক ছেলের গলায় ঝুলে পড়া, তাও আবার গুন্ডা ছেলের সাথে প্রেম। আর কি কি করেছে কে জানে। শুধু শুধু পুষ্পিতা মেয়েটাকে কথা শোনালাম ওই দিন। খসিদুল বাকরুদ্ধ, মাথায় অনাকাঙ্ক্ষিত বাজ পড়ার তোপে ধীরভূত তিনি। আলিয়ার মুখ বন্ধ। নিজের নাতনির কীর্তিকলাপের বিরুদ্ধে কি বলবেন? ডলি বেগমের সাথে আরো কজন গলা মেলালেন। মিথিলার জমিন কাঁপছে। সে কাতর চোখে স্বামীর দিকে চাইল। পলাশের কটমটে চাউনি পায়ের জুতোর উপর। আশেপাশের কথাবার্তা সব স্পষ্ট আসছে কানে। ক্রোধে লাল হয়েছে মোটা নাক। মিথিলা তার হাব ভাব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগল। ভয়ে ভয়ে হাতটা ধরতে পলাশ স্ফুলিঙ্গের ন্যায় ফুলকি তোলে, একেবারে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয় বাহু। মিথিলা বক্ষ থামে, ধরফর করে হৃদয়। কম্পিত কণ্ঠে কিছু বলতে চাইলে আটকে দিল পলাশ। সবার সামনে মুখের উপর আঙুল তুলে বলল, সকাল 9:20 চড়ুই পাখির কিচিরমিচির শব্দে শহুরে আবহাওয়া তারুণ্যে মেতে। ঝড়ে ঝড়ে গন্ধ বহে, বেলকনির কাঠের দরজাটা এপাশ ওপাশ করছে। নুহা বিছানায় আধশোয়া, শক্ত পায়ে পিঠ ঠেকিয়ে মাথার এক হাত চেপে বসেছে। রাতে ঘুম হয়নি, মাথা ধরেছে তাই। সে চোখ বুজেছিল। কামরায় হঠাৎ কারো পায়ের শব্দ শুনে পল্লব মেলে চাইল। আয়েশা রহমান পরিপাটি হয়ে ড্রেসিং টেবিলের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। নুহা মাকে দেখে নড়ে চড়ে বসে। বাবা জয়নাল উদ্দিন মারা গিয়েছেন বছর পেরোবে। মা একটি বেসরকারি ব্যাংকে চাকরিরত, সকাল 10টায় রোজকার অফিস। এই তো সেজন্যই তৈরি হচ্ছেন। নুহার পূর্ণ দৃষ্টি তখন আয়েশাতে। পরনে সাদামাটা সুতির শাড়ি, কুচিগুলো একটার উপর আরেকটা নিপুণ হাতে গাঁথা। সমাজে ওর মা বিধবা হলেও চেহারা টকবকে চৌদশ এখনো ঠিক চোখে লাগার মতো।
কিন্তু আয়শা রহমান একবারও মেয়ের দিকে দেখলেন না। এই যে মাথা ব্যথা জেনেও ভালো মন্দ জিজ্ঞেসও করলেন না। গত 3 দিন ধরে ভদ্রমহিলার চেহারায় অন্ধকার নেমেছে। এখনো কেমন গোমরা মুখে হিজাবের পিন আটকাচ্ছেন। ওনার মুখ অবয়ব এমন অবস্থা নুহা আগে দেখেনি। তার মা মানুষটা ভীষণ হাসি খুশি। স্বামী হারিয়ে একা হাতে একটা মেয়ের সংসার সামলেও কি সুন্দর করে হাসতেন। নুহা বুক ভার করে শ্বাস ফেলল। মায়ের ভাবমূর্তি আঁচ করতে আঁক বাড়িয়ে শুধালো, লাঞ্চ নিয়েছ আম্মু? আয়নার মধ্য থেকে মেয়ের বিম্বে একবার চোখ বোলালেন আয়েশা। কণ্ঠ গম্ভীর রেখে জানালেন, লাগবে না। নুহা বুঝলো মায়ের রাগ এখনো পড়েনি। নেমে এসে পাশে দাঁড়ালো ওনার। যে হেসে বলল, বাহ, শাড়িটা তো তোমাকে দারুণ লাগছে তো। কবে জানি নিয়েছো? আয়েশা জবাব দিলেন না, সরে এলেন কাছ থেকে। কাঁধে ব্যাগ ছাতা ভরতে ভরতে একবার হাত ঘড়ি দেখলেন। নুহার মুখে মেঘ ছড়ালো অমনি। মন খারাপ করে বলল, আম্মু এরকম করছো কেন, তাও একটা সামান্য ব্যাপার নিয়ে? আয়েশা তাকালেন, অবাক হয়ে বললেন, সামান্য? এটা তোমার কাছে সামান্য ব্যাপার নুহা? আমাকে কোনো রকম জিজ্ঞেস না করেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো আর বলছো সামান্য? নুহা মাথা নোয়ালো। তিনি বললেন, কখনো তোমাকে বকিনি। একমাত্র সন্তান বলে একরত্তি শাসনও করিনি। যখন যা চেয়েছো কষ্ট হলেও হাজির করেছি সামনে। যথেষ্ট স্বাধীনতাও দিয়েছি। তার মানে তো এই নয় যে তোমাকে লাইসেন্স দিয়েছি আমার বাসাটাকে আশ্রয়স্থল বানানোর। নুহা চোখ তোলে, মৃদু মন্দ অসহায় কণ্ঠে বলে, তাহলে কি করতাম আমি? কি করার ছিল বলতে পারো? তোমাকে তো সবই বলেছি। আমি ছাড়া পুষ্পিতার যাওয়ার আর কোনো জায়গা নেই আম্মু। তুমি... আয়েশা কথা আটকে দিয়ে বললেন, যাওয়ার জায়গা নেই বলে তার দায়িত্ব তুমি নিয়ে বসনি। আর সত্যিই তো, যে মেয়ে একটা গোটা রাত বাড়ির বাইরে কাটিয়ে আসে, সমাজ অবশ্যই তার চরিত্র নিয়ে কথা তুলবে। আমি তুমি আমরা যে কেউ হলেও উঠতো। এখানে ভুল তো কিছু নেই। তাহলে কেন জেনে শুনে এইরকম মেয়েকে আমার বাসায় রাখবো? তুমি কতক্ষণ থাকো বাইরে? কলেজে আসা যাওয়া ছাড়া কতটুকুই বা থেকেছো? বিট্টু মাস্তানের ব্যাপারে আমি শুনেছি যা শোনার, হয়তো দেখিনি, কিন্তু বায়োডাটাতেই বোঝা যাচ্ছে কে কী রকম। ওরকম বকাটে ছেলে পেলে এত রূপবতী মেয়ে নিয়ে এমনি ছেড়ে দেয় না নুহা। নুহা 2 সেকেন্ড জ্বরের ন্যায় চেয়ে রইল মায়ের দিকে। পরপর শান্ত ধীর কণ্ঠে বললেন, আমি ওসব জানি না। পুষ্পিতা বলেছে ওর সাথে কিছু হয়নি, এর মানে আমি বিশ্বাস করি ওর সাথে কিছুই হয়নি, তাতে যে যাই বলুক না কেন। বন্ধুর প্রতি এমন অতিরিক্ত বিশ্বাস দেখে আয়েশা বিস্মিত না হয়ে পারলেন না। বললেন, বাহ, তাহলে তো আমার আর কিছু বলারই থাকলো না। শুনে রাখো, এই জল কিন্তু খুব সহজে মুছবে না। তুমি আমার মেয়ে। আমি কি তোমার খারাপ চাইবো? আমার মন বলছে বিট্টু তার দলবল নিয়ে পুষ্পিতার জন্য এ বাড়িতে হানা দেবেই। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আমিও সারাদিন অফিসে থাকি। ওরা ভালো ছেলে নয়। মাঝ থেকেই শুধু নিজে বিপদে পড়বে কেন? নুহা নম্র কণ্ঠে প্রতিবাদ করল, এরকম কিছুই হবে না, তুমি বেশি বেশি ভাবছো। আয়েশা 2 ভ্রু উচালেন। ও তাই? আচ্ছা ঠিক আছে, মাস্তানটার কথা বাদ দিলাম, কিন্তু গত 3 দিন ধরে যা সব হচ্ছে তার খোঁজ তুমি রাখো? এই তো গতকাল যখন ফিরছিলাম, নিচতলার মহিলা ইনিয়ে বিনিয়ে পুষ্পিতার জন্য তার ভাইয়ের সম্বন্ধের প্রস্তাব রেখেছিল। কত কিছু বলে কাটিয়েছি, সেটা আমি জানি। এমন ঝামেলায় কেন পড়ব? এসব তো আমার সামলানোর কথা নয়। আর এরকম যে রোজ হবে না তার কি নিশ্চয়তা? সুন্দরী মেয়ে দেখলে প্রতিবেশীরা এরকম একটু আধটু করে আম্মু। আমার গায়ের রং তো পুষ্পিতার মতো উজ্জ্বল না, তাও কত বিয়ের প্রস্তাব পাওনি তুমি? তখন সামলাতে না? নুহা 2 পা এগিয়ে গেল, তারপর মোলায়েম কণ্ঠে বলল, পুষ্পিতার তো মা নেই আম্মু, তোমারও তো আরেকটা সন্তান নেই, ওকে নিজের মেয়ে বানানো হয় না? আয়েশা কড়া কণ্ঠে বললেন, ফিল্মি ডায়লগ বাদ দাও নুহা, ভালো কথা বলছি শোনো। পুষ্পিতাকে কোনো গার্লস হোমে বা হোস্টেলে রেখেছো, দরকার পড়লে আমি নিজে সব ব্যবস্থা করে দেব। প্রয়োজনে ওর খরচও চালাবো, কিন্তু এইভাবে ওকে ফ্ল্যাটে রাখা নিরাপদ মনে করছি না।
আমার জায়গায় তুমি থাকলে তুমিও করতে না। তারপর মেয়ের মাথায় হাত রেখে বললেন, কালোকে একটা ভালো দেখে হোস্টেলে রেখে আছি। নুহা সঙ্গে সঙ্গে মায়ের হাতটা নামিয়ে দেয়, চড়া কণ্ঠে বিরোধিতা জানায়। না, পুষ্পিতা কোথাও যাবে না। ও তো এখানে আসতেই চায়নি, আমি জোর করে এনেছিলাম। আমি আমার বাবার মেয়ে, কথার খেলাপ আমি করব না আম্মু। পুষ্পিতার নিজের পায়ে না দাঁড়ানো অবধি ওকে আমি কোথাও যেতে দেব না। তুমি বেশি আপত্তি করলে আমিও ওর সাথে চলে যাব। আয়শা হতবাক, রেগে মেগে বললেন, যে মেয়েকে তার নিজেদের লোকেরা বাড়ি থেকে রাখে, যে মেয়েকে তার নিজেদের লোকেরা বাড়িতে রাখেনি, তাড়িয়ে দিয়েছে, তার প্রতি তোমার এত দরদের কোনো মানে হয় না। আর আমি কেন ওকে বাসায় রাখতে যাব বলতে পারো? পুষ্পিতা আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি আমার মা। আমার বেস্ট ফ্রেন্ডের প্রতি আমার দায়িত্ব আছে, যেমন তোমারও আমার প্রতি দায়িত্ব আছে। আমার কথার খেলাপ মানে তোমার এই অসম্মান। তবে আমি জানি তুমি বিট্টু মাস্তানের কথা শুনেই এত ভয় পাচ্ছ। তাহলে আমার মা তো এমন নয়, তার মন আমার থেকেও বড়। পুষ্পিতাকে এত আদর করতে তুমি, একটা সামান্য ঘটনায় সেসব শেষ হয়ে গেল। আয়েশা রহমান ব্যর্থ চোখে চাইলেন, যুক্তি দেওয়ার জন্যই জুৎসুই জবাব এলো না জিভে। নুহা যে গুছিয়ে তাকে দমিয়ে দিল পরিষ্কার বুঝলেন। অসহ ভঙ্গিতে বললেন, যা খুশি করো, আমি এসবের মধ্যে নেই, কিচ্ছু বলবো না আর। বলতে বলতে কাঁধে ব্যাগ ঝুলালেন তিনি। নুহা ঠোঁট চেপে হেসে বলল, কিন্তু তুমি আমাকে কিছু বললেই আমি বাবার কাছে বলে দেব, তাকে নালিশ ঠুকবো যে আম্মু আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না, আমার কথাও শোনে না, বাবা নেই বলে আমার সাথে রুড বিহেভ করে। আয়েশা পেছন ফিরলেন, চোখ পাকিয়ে বললেন, সবসময় বাবাকে টেনে ইমোশনাল ব্ল্যাকমেল করো না, বলেছি তো যা খুশি করো। যখন একটা বিপদে পড়বে তখন সবার আগে মাকেই খুঁজবে। নুহা অমনি দুই হাতে জড়িয়ে ধরলো ওনাকে, আদরে কণ্ঠে বলল, তা তো খুঁজবই, মা ছাড়া আমার আর আছেটা কে? আয়শা নিভে এলেন, নিভে গেল তার সমস্ত তেজ। মেয়ের হাসি খুশির মুখ বিপদ দেখে এক লহমায় শান্ত হলো ভেতরটা। মাতৃত্বের নিকট বরাবরই পরাজিত তিনি। কণ্ঠ কোমল করে বললেন, আর একবার ভেবে দেখো, অন্য সময় হলে আমি বলতাম না, কিন্তু যেখানে অমন গুন্ডা মাস্তানের ব্যাপার জড়িত। নুহা ততোধিক নিশ্চিন্ত কণ্ঠে বলল, আম্মু এসব নিয়ে একদম ভেবো না, পুষ্পিতাকে আমি চিনি, কিছু হলেও আমার কাছে আড়াল করতো না। তুমি এখন যাও, দেরি হয়ে যাচ্ছে। তারপর দেওয়াল ঘড়ি দেখে ভ্রু কপালে তুলে বলল, এই দেখেছো 9:50 বেজে গেছে, এখন আর 10 মিনিট যেতে পারবে? আয়শা বুঝলেন কথা বাড়িয়ে লাভ নেই, নুহা আর শুনবে না। কেন যেন জোরও করতে পারেন না মেয়েটাকে। বাপের আদরের কন্যা ছিল, হঠাৎ সে নেই। কিছু বললেই ভাবে মায়ের আদর কমে গিয়েছে, চোখে জলের ঝর্ণা নামায়, অভিমান করে না খেয়ে থাকে। ভদ্রমহিলার বক্ষপথ বিফল শ্বাসে ওঠে নামা করলো, কক্ষ ছাড়লেন নিরুত্তর। বাইরে আসতেই সামনে পড়ল পুষ্পিতা, কিছু থমকালেন তিনি, তাকালেন ভালো করে। বৃত্তাকার শুভ্রলতার মতো একটা মায়াবী মুখ, চোখ জড়িয়ে দিল কেমন। পুষ্পিতা ওড়না দিয়ে ঘাম মুছল গলার, হাতের লাঞ্চ ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আন্টি আপনার খাবার। আয়শা অবাক হলেন, তুমি বানিয়েছো? না না না, বুয়া বানিয়ে রেখে গিয়েছে। আপনি ব্যস্ততায় সময় পাচ্ছিলেন না, তাই আমি গুছিয়ে আনলাম। চামচ পানি সব এর মধ্যে দিয়ে দিয়েছি, শুধু পরিমাণটা 19-20 হতে পারে। পুষ্পিতার ঠোঁট জুড়ে স্বপ্রভিত সরল হাসি, টানা টানা চঞ্চল দৃষ্টি। অমন সাংঘাতিক দিনগুলো যে পেছনে ফেলে এলো, কোনোরূপ চিহ্নই নেই তার। আয়েশার নরম হৃদয়খানা নির্বিশেষ গলে যায়। আর যাই হোক, মেয়েটা লক্ষ্মীমন্ত। আজ তো প্রথম দেখছেন না, সেই স্কুলে যাওয়ার বয়স থেকে চেনেন। তিনি ঘাড় ফিরিয়ে একবার নুহার দিকে দেখলেন, তারপর ফোঁস করে শ্বাস ফেলে ব্যাগ হাতে নিলেন, ছোট করে বললেন, থ্যাংক ইউ। পুষ্পিতার জবাব সে মৃদু হাসিতে। আয়েশা দরজা অব্দি গেল, ফিরে চেয়ে নুহাকে বললেন, ছিটকিনি ভালো করে লাগাও, কেউ এলে আগে লুকিং গ্লাসে দেখবে, না দেখে কারোর জন্য দরজা খুলবে না। যাওয়ার সময় এই এক সতর্ক বাণী তিনি প্রতিদিন দেবেন। নুহার মুখস্থ, তাও ভদ্রের মতো মাথা কাত করে বলল, আচ্ছা। আয়েশা পুষ্পিতার দিকে চাইলেন, ইতস্তত করে বললেন, পুষ্পিতা, তুমি বাইরে যেও না, ছাদেও না, কেমন? জি। দুজন সাবধানে থেকো, খেয়ে নিও।
সে অবিলম্বে জানালো। উনি যেতে দরজা লাগায় নুহা ওপর নিচ দুটো ছিটকিনি তুলে দেয়। ওষ্ঠপুটে যুদ্ধে জেতার মিটিমিটি হাসি মাঝে নরম হয়েছে টের পেতে বাকি নেই। এখন নিশ্চয়ই আর পুষ্পিতার থাকা নিয়ে আপত্তি করবেন না। যাক, ওকে আর নিজের কাছে রাখতে কোনো বাধাই রইল না। তবে নুহা বুক ফুলিয়ে প্রশান্ত শ্বাস টানলো। হাসি মুখে ফিরলেও পুষ্পিতার মলিন মুখশ্রী মুছে নিল সেটুকু। তার উদাস অন্যমনস্ক চাউনি মেঝের উপর। এতক্ষণ যে হাসছিল তার লেশ মাত্র নেই। নুহা দুধারে মাথা নেড়ে এগিয়ে এলো